ভারতীয় পত্রিকা আনন্দবাজার আমাদের দেশপ্রেমিক আব্দুল্লাহিল আমান আজমি, যাকে শেখ হাসিনা ৮ বছর আয়নাঘরে বন্দী রেখেছে এবং অত্যন্ত অমানবিকভাবে একটা ছোট একটা কক্ষে ৮টা বছর ধরে বন্দী রেখেছে এবং এই ৮ বছর ওয়েট করার পর তার স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। তো সেই আব্দুল্লাহিল আমান আজমি, তাকে নিয়ে ভারতীয় পত্রিকা আনন্দবাজার নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। আনন্দবাজার লিখেছে যে আব্দুল্লাহিল আমান আজমি তিনি নাকি একটি আত্মঘাতী স্কোয়াড গঠন করতেছেন। এই আত্মঘাতী স্কোয়াড ভারতের অভ্যন্তরে গিয়ে সন্ত্রাসী হামলা চালাবে এবং এদের তিনি ট্রেনিং দিচ্ছেন এবং সেই সঙ্গে মেজর জিয়া, আপনারা সবাই জানেন মেজর জিয়া মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দেশ ছাড়া করেছিল, সেই মেজর জিয়া নাকি এর সঙ্গে জড়িত এবং এই মেজর জিয়া এবং এই আব্দুল্লাহিল আমান আজমি তিনি সহ মিলে তারা একটা আত্মঘাতী স্কোয়াড পরিচালনা করতেছেন এবং একটা অফিসও নিয়েছেন। সে অফিস হচ্ছে মোয়াখালী DHOS এর ভিতরে। এবং সম্প্রতি এই আত্মঘাতী জঙ্গি গ্রুপের জন্য পাকিস্তানের করাচি থেকে প্রচুর অস্ত্র এসেছে। এখন অভিযোগ গুরুতর, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে আনন্দবাজার কেন ভারতীয় সরকারকে এই প্রমাণ এবং তথ্যগুলো দিয়ে হেল্প করতেছে না? কেন আনন্দবাজার ভারত সরকারকে বলতেছে না যে দেখো, বাংলাদেশের ভিতরে কিছু গোষ্ঠী ভারতে আত্মঘাতী হামলা চালাবে, এই দেখো তার প্রমাণ? তাহলেই তো ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে তথ্য প্রমাণ দিয়ে বলতে পারতো যে দেখো, তোমাদের দেশের কিছু মানুষ আমাদের দেশে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করতেছে, সুতরাং তোমরা ব্যবস্থা নাও। তা তো নিতেছে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর গুরুতর অভিযোগ। বাংলাদেশের একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, একজন সাবেক মেজর, তাদের বিরুদ্ধে আনন্দবাজার অভিযোগ করতেছে যে তারা ঢাকার মোয়াখালীর DHOS এর ভিতরে একটি জঙ্গি আত্মঘাতী স্কোয়াড গঠন করছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে তারা ভারতে আত্মঘাতী হামলা চালাবে। এটা একটা ভয়ঙ্কর গুরুতর অভিযোগ এবং আমি মনে করি যে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে আব্দুল্লাহিল আমান আজমির বিচার হওয়া উচিত। কারণ বাংলাদেশের মাটি থেকে আরেকটি দেশে কোনো ধরনের সন্ত্রাসী হামলার প্ল্যান আমরা কোনোদিনই বরদাস্ত করব না। ভারত অভিযোগ করে যে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি জামাতের সময় বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে প্রচুর হামলা টামলা বা বিভিন্ন সকটক হয়েছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এগুলো হতে দেওয়া যাবে না। কারণ ভারতের সার্বভৌমত্বকে আমাদের সম্মান করতে হবে। কিন্তু যদি সত্যি না হয় তাহলে এই যে আনন্দবাজার একটা মিথ্যা খবর প্রকাশ করলো, তার কি হতে পারে? দেখুন, আমি মনে করি এটা একেবারে সর্বাঙ্গী মিথ্যা। আব্দুল্লাহিল আমান আজমি তিনি কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার বাবা গোলাম আজম জামাত ইসলামের আমির ছিলেন, কিন্তু তিনি কোন রাজনীতির সঙ্গে জড়িত না। তিনি শুধুমাত্র দেশপ্রেমিক বলেই তাকে শেখ হাসিনা অবৈধভাবে বিনা বিচারে 8টা বছর গুম করে রেখেছে। তো সেই আমান আজমি, যিনি চরম অমানবিকতা শিকার হয়েছেন, তার বিরুদ্ধে এই ধরনের প্রোপাগান্ডা এখনো চলছে, না খুবই দুঃখজনক। এবং আনন্দবাজার আমি মনে করি যে এটা কোনো একটা গোষ্ঠীর কাছ থেকে টাকা খেয়ে এটা প্রকাশ করেছে এবং আনন্দবাজার ভালো করেই জানে যে আব্দুল্লাহিল আমান আজমি তিনি ভারতে গিয়ে আনন্দবাজারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। কারণ আপনি দেখেন, আপনি একটা লোককে অনেক অভিযোগে অভিযুক্ত করতে পারেন, দুর্নীতিবাজ, চোর, এই কিন্তু কিন্তু এটা তো ভয়ঙ্কর অভিযোগ। একদম আপনি আজমি সাহেবকে সন্ত্রাসীদের লিডার বানিয়ে দিলেন, কত বড় ভয়ঙ্কর অভিযোগ। এখন তার মানহানি হয়নি? হয়েছে তো, কিন্তু আনন্দবাজার ভালো করেই জানে যে এসব কিছুই হবে না। আমি মনে করি যে এটা সম্পূর্ণ উদ্দেশ্য পরিণত হবে। আনন্দবাজার এটা প্রকাশ করেছে আব্দুল্লাহিল আমান আজমিকে একটা মিথ্যা প্রবাদ দেওয়ার জন্য। এটা আওয়ামী লীগ, ভারত এবং আনন্দবাজারের একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং যার পিছনে কোনো প্রমাণ নাই। এবং আমাদের দেশের একজন ইউটিউবার মঞ্জুরুল আলম পান্না, সম্ভবত, যদি ক্ষমা করবেন যদি নামটা ঠিক মতো না বলি, তিনি একটা ইউটিউব ভিডিও বানিয়েছেন এবং তিনি সেই ইউটিউব ভিডিওতে আনন্দবাজারের রেফারেন্স দিয়েছেন। রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যে এই ঘটনা এরকম এরকম, আনন্দবাজার রিপোর্ট করেছে যে একটা সুইসাইড স্কোয়াড করতেছে, ভারত আক্রমণ করবে। তিনি যা বলেছেন রেফারেন্স দিয়ে বলেছেন এবং তিনি এও বলেছেন যে সত্য কি মিথ্যা আমি জানি না। তো এরপর তিনি আবার এর কয়দিন পরে আবার পাকিস্তানের একটা পত্রিকা ক্যাচ লাইন নাকি তারা বলেছে যে পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাবে। তো সেখানেও এই পত্রিকা আমান আজমির কথা বলেছে এবং যথারীতি এই মঞ্জুরুল আলম পান্না এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও বানিয়েছেন।
সেখানেও তিনি ওই রেফারেন্স দিয়েছেন ওই পাকিস্তানের ক্যাচলাইন পত্রিকার। ভাইরে, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এগুলোতে মীমাংসিত, কোনোটা হবে না, সব দেশগুলো স্বাধীন। এগুলো যারা বলে আনন্দবাজার, ক্যাচলাইন এদের উদ্দেশ্য ভিন্ন এবং আমান আজমি এর সঙ্গে জড়িত না। আমান আজমি হচ্ছে কি, তিনি ফেসবুকে লিখেছেন, বিভিন্ন সময় তিনি ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, মানে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের। আমান আজমির দেশ বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে আমান আজমি একটা চিন্তা ভাবনা করতেই পারে। আমান আজমি বলেছে জাতীয় সঙ্গীত বাদ দেওয়া হোক, আমান আজমি বলেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, এগুলো সব হচ্ছে আমান আজমির ব্যক্তিগত চিন্তা। আমান আজমি কারোর জন্য কোনো ক্ষতিকর না। যেই লোকটা 8টা বছর গুমের শিকার ছিল, তার স্ত্রী বোন চলে গেছে, সেই লোকটা অত্যন্ত মানবিক এবং ভালো ফ্যামিলির লোক। তার বাবা হয়তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ভুল করেছে বা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করেছে, কিন্তু আব্দুল্লাহ আমান আজমি তিনি রাজনীতির সঙ্গে জড়িত না, তিনি একজন নিরপরাধ। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই, এই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি তো সঠিকভাবেই করেছেন, তিনি পত্রিকার রেফারেন্স দিয়েছেন। দেখুন, আমি বলবো যে এই মঞ্জুরুল আলম পান্না তিনি সাংবাদিকতার নিয়ম অনুসরণ করলেও তিনি যা করেছেন এটা নৈতিকভাবে ঠিক করেননি। আমি কেন বলি যে এই যে জঙ্গিবাদের অভিযোগ, সুইসাইড স্কোয়াড, এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর অভিযোগ। আমরা সাধারণত রাজনীতিবিদদের কথা বলি, রাজনীতিবিদদের মতামত, রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে আলাপ করি, স্বজনপ্রীতি নিয়ে আলাপ করি, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু একটা লোককে সরাসরি জঙ্গি বানিয়ে দেওয়া, এই ধরনের নিউজ করার ক্ষেত্রে পান্নাকে আরেকবার ভাবা উচিত ছিল। এবং এই আব্দুল্লাহ আমান আজমি তিনি তো ঢাকাতেই আছেন, তার সঙ্গে একটু যোগাযোগ করা উচিত ছিল, তাই না? এই আনন্দবাজার পত্রিকা এরা তো অনেক নিউজই প্রচার করে, কিন্তু প্রত্যেকটা পত্রিকার কোন নিউজটা আপনি বিশ্লেষণ করবেন, কোন নিউজটা করবেন না, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে মঞ্জুরুল আলম পান্না জামাতকে পছন্দ করেন না, এই কারণে জামাতের একটা নিউজ পাইছে, এই জন্য বইলা দিছে। কিন্তু ঠিক আছে বলবেন, কিন্তু এই নিউজটা যে কি পরিমাণ সেন্সিটিভ এটা আপনি দেখেছেন? একটা লোককে, একটা নিরপরাধ লোককে ভিন দেশের একটা পত্রিকা পুরো সুইসাইড স্কোয়াডের লিডার বানিয়ে দিল, আর আপনি এটা প্রচার করলেন। আপনি রেফারেন্স দিয়েছেন, বাট আপনার নৈতিকতা এটা কতটুকু সায় দেয়? পাকিস্তানের কোন ক্যাচলাইন ম্যাচলাইন পত্রিকা জীবনের নাম শুনিনি, ওটা নিয়ে একটা ভিডিও বানালেন। দেখুন, আমরা কিন্তু অনেক সংবাদ পাই। এই যে মঞ্জুরুল আলম পান্না তার মানচিত্র চ্যানেলে নর্থ ইস্ট নিউজের একটা সংবাদ দিল যে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা তিনি নেপালে গিয়েছেন, নেপালে গিয়ে জানি আমেরিকার কোন নেতার সঙ্গে বৈঠক করেছেন, আমেরিকার কোন মন্ত্রী নাকি, এবং তিনি রেফারেন্স নিয়েছেন নর্থ ইস্ট নিউজ থেকে। এই নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী দাদা তিনি আমার বন্ধু মানুষ, মাঝে মধ্যে কথাও বলি, ফোনে কথা হয়, এবং আমার চ্যানেলে উনি কয়েকবার এসেছেন। ভালো লোক, বড় সাংবাদিক, কোনো সন্দেহ নেই। তো শেখ হাসিনার আমলে যখন এই চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে একের পর এক ব্রেকিং নিউজ করতেছে, আমিও কিন্তু প্রথম 2টা কি 3টা নিউজের বিশ্লেষণ করেছিলাম, ব্যাপক সাড়া পেয়েছিলাম। পরে আমার চিন্তা হলো যে কিরে, এই লোক এত ব্রেকিং নিউজ পায়, ঘটনা কি? তারপর থেকে আমি আর ওই নর্থ ইস্ট নিউজের কোনো সংবাদ আমি বিশ্লেষণ করি না, আমার বিবেকে দেয় নাই। দেখুন, আমি কোনো বিষয় যদি মতামত দেই সেটা আমার নিজস্ব মতামত, কিন্তু যখন একটা সংবাদ আমি দেব, এই সংবাদটা 100% অথেন্টিক হতে হবে, না হলে কিন্তু আমি দেই না। যদি আমার কোনো সংবাদ মিথ্যা প্রমাণিত হয় তাহলে তো আমি আমাকে ক্ষমা করতে পারবো না, দর্শকরা কি করবে? যেমন কয়দিন আগে গৌতম লাহিড়ী দাদা, উনি ভারতের প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি, উনি আমাকে জানালেন যে আওয়ামী লীগ ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে জাতিসংঘে একটা অভিযোগ করেছে। এই লন্ডনের একটা ডাউটি ল চেম্বার থেকে 2জন ব্যারিস্টার নিয়োগ করছে, এই পর্যন্তই। আমি কিন্তু সংবাদটা দিতে পারতাম, কারণ গৌতম লাহিড়ী একজন অত্যন্ত সিনিয়র সাংবাদিক এবং তিনি প্রেস ক্লাব ইন্ডিয়ার 5,000 রেজিস্টার্ড মেম্বারের ভোটে তিনি সভাপতি হয়েছেন, কিন্তু আমি দেইনি। আমি ওই ডাউটি ল ফার্মে গিয়ে, তাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে যাচাই বাছাই করে দেখেছি, নিউজে গিয়েছি, তাদেরকে ফোন করেছি, সবকিছু করে আমি সকালে এই খবর পেয়ে আমি বিকালে নিশ্চিত হয়েছি যে হ্যাঁ, আসলেই ঘটনা সত্য। আওয়ামী লীগ জাতিসংঘের পার্টিকুলার ডিপার্টমেন্টে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে, এবং আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দেওয়া হবে না, এটা যে মানবাধিকার লঙ্ঘন, এই ব্যাপারে এই 2 আইনজীবী স্টিফেন কেসি এবং অ্যালেক্স কিনসলি তারা আইনি সহায়তা দিচ্ছে। তো এই জন্য আমি ওয়েট করি, ঠিক আছে। কিন্তু এই মঞ্জুরুল আলম পান্নারা
তারা জাতীয় মিডিয়াতে কাজ করেছে, তাদের অনেক বেশি অভিজ্ঞতা, হয়তো ইউটিউব চ্যানেল নতুন খুলেছে, বাট জাতীয় মিডিয়াতে তো কাজ করেছে, তাই না? এবং এই মঞ্জুর আলম পান্নার উপর আমার একটা সিম্পিতিও ছিল, কারণ উনি 21 টিভিতে কাজ করতেন। সাংবাদিক ইলিয়াসের কথায় তাকে 21 টিভি থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কোন সংবাদ বিশ্লেষণ করা যাবে, কোন সংবাদ বিশ্লেষণ করা যাবে না, এসব বিষয়ে আরেকটু সচেতন হতে হবে। হ্যাঁ, উনি আওয়ামী লীগ করেন, উনি শেখ হাসিনাকে নেত্রী মনে করেন, শেখ হাসিনা যে গণহত্যা করেছে এটাকে মঞ্জুর আলম পান্না মেটিকুলাস ডিজাইন মনে করেন, সবই ঠিক আছে, এটা ওনার ইচ্ছা, ওনার অভিরুচি। এত প্রমাণ, এত সাক্ষ্য, এত ভিডিও, এত অডিও, এত কিছুর পরেও তিনি মনে করেন যে শেখ হাসিনা মেটিকুলাস ডিজাইনের চক্রান্তের শিকার। ভালো কথা, আমি এবার কিছু বলতে চাই না, এটা ওনার অভিরুচি, ওনার মতামত, উনি যা বলেন বলতে পারেন। কিন্তু আমার মনে হয় যে একটা নিরপরাধ লোকের উপর একটা টেরোরিস্ট জঙ্গি ট্যাগ দিয়ে একটা বিদেশি মিডিয়া একটা নিউজ প্রচার করলো, সেই নিউজটা আপনি এবার খুব উৎসাহের সঙ্গে অ্যানালাইসিস করলেন, তারপর উনি আপনাকে বললেন দাঁত ভাঙা জবাব দিবে, আপনি আবার ভিডিও বানালেন যে রাজাকার পুত্র আমাকে দাঁত ভাঙা জবাব দিতে চায়। মঞ্জুর আলম পান্না ভাই, এগুলো কইলেন না। শেখ হাসিনা গত 15টা বছর ধরে এই রাজাকার, মুক্তিযোদ্ধা, এই সেই এইসব নিয়ে এই জাতিটাকে পুরো দুই ভাগে ভাগ করে দিয়েছে। স্বাধীনতার এই 53, 54, 55 বছর পরে ভাই, কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, এগুলি নিয়ে কথা বলে লাভ আছে? লাভ নাই তো। আমরা সবাই এক, এই দেশটা আমাদের সবার, আমরা মিলেমিশে থাকবো, তাই না? তো এজন্য আমি বলতেছি যে আসুন এই ধরনের কাজ আমরা পরিহার করি। এখন শেখ হাসিনার আমলে অনেকেই কথা বলতো না ভয়, কিন্তু ডক্টর ইউনূসের আমলে বাক স্বাধীনতা পেয়ে যাতে আমরা এই বাক স্বাধীনতার অপব্যবহার না করি, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আমি এই আব্দুল্লাহ আমান আজমির বিরুদ্ধে আনন্দবাজার যেই উদ্দেশ্য প্রণীত শপথ প্রকাশ করেছে, আমি তার নিন্দা জানাই। বাট যদি আনন্দবাজারের কাছে কংক্রিট এভিডেন্স থাকে যে আব্দুল্লাহ আমান আজমি আসলে একটি সুইসাইড স্কোয়াড গঠন করতেছেন ভারতে হামলার উদ্দেশ্যে, তাহলে অনতিবিলম্বে আনন্দবাজারের উচিত তথ্য প্রমাণ সহ ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করা এবং ভারত সরকার বাংলাদেশকে ইনফর্ম করা এবং অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা। কারণ বাংলাদেশের ভূখণ্ড থেকে ভারতের জন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক বা এমন কোনো কাজকর্ম করুক যে কেউ, যে ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি, নিরাপত্তার প্রতি হুমকি, সে কাজ বাংলাদেশের সরকারের, জনগণের, প্রত্যেকটা দলের কারোই বরদাস্ত করা উচিত না। বাংলাদেশের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত তার প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা। সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি আনন্দবাজার প্রমাণ না দিতে পারে, ওই যে বলে যে অমুক সূত্র তমুক সূত্র গোপন সূত্র, তাহলে এই আনন্দবাজারকে উচিত ভারতের জনগণের জিজ্ঞাসাবাদ করা যে তোমরা কেন একটা নিরপরাধ লোককে ফাঁসালে। কারণ আব্দুল আলম আজমিকে ভারত ভিসা দিবেও না, তিনি যেতে পারবেন না সেখানে। এবং কি করবো আর, আনন্দবাজারের প্রতি নিন্দা জানিয়ে রাখলাম আর কি। ভালো থাকবেন, ধন্যবাদ।